গল্পকরণে আপনারা শুনছেন জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস। আজকে দ্বিতীয় পর্ব। আমার সদ্ব্যবহার, ভদ্রতা, সম্রাট এবং তার সভাসদ, সামরিক বিভাগ এবং জনসাধারণের উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তারা সকলে সন্তুষ্ট বলে আমার মনে হচ্ছে। আমার আরও মনে হচ্ছে যে শীঘ্রই আমি মুক্তি লাভ করব, যাতে আমি সকলের মন জুগিয়ে চলে তাদের বিশ্বাস উৎপাদন করতে পারি। আমার সেই চেষ্টাই করতে লাগলাম। স্থানীয় ব্যক্তিরাও ক্রমশ বুঝতে পারছে যে আমি তাদের কোনো ক্ষতি করব না। যেমন আমি মাঝে মাঝে শুয়ে পড়তাম এবং সেই সময়ে ৫-৬ জন লিলিপুট যদি আমার হাতের চেটোয় উঠে নৃত্য আরম্ভ করে দিত, তাহলে আমি কখনো বাধা দিতাম না। ছোট ছেলেমেয়েরাও ক্রমশ সাহসী হয়ে আমার চুলের মধ্যে লুকোচুরি খেলত। আমি এখন ওদের ভাষা বেশ বুঝতে পারি এবং ওদের ভাষাতে কথাও বলতে পারি। সম্রাটের একদিন ইচ্ছে হলো দেশীয় কিছু ক্রীড়া দেখিয়ে আমার চিত্ত বিনোদন করবেন। নানা রকম খেলাধুলায় লিলিপুটরা বেশ পারদর্শী এবং অনেক দেশের চেয়েও শ্রেষ্ঠ। মাটি থেকে ১২ ইঞ্চি উপরে ও ২ ফুট দীর্ঘ দড়ির আমার চোখের সুতোই উপর তাদের খেলাগুলো দারুণ। পাঠকদের ধৈর্যচ্যুতি হলেও আমি এই বিষয়ে কিছু বলবো। রাজসভায় যারা বড় চাকরি প্রার্থী তাদের এই দড়ির খেলা শিখতে হয়। যে কোনো পরিবারের অথবা অল্প শিক্ষিত প্রার্থীরা যুবা বয়স থেকেই এই দড়ির খেলা শিখতে থাকে। যখনই কোনো বড় পদ খালি হয়, সে মৃত্যুর জন্যই হোক বা অসাধুতার জন্যই কর্মচ্যুত হলে, প্রার্থীরা উক্ত পদে শূন্য পদের জন্য আবেদন করে। তখন সম্রাট এবং তার সভাসদদের মনোরঞ্জনের জন্য দড়ির খেলা দেখাতে হয়। মাটিতে না পড়ে যে সবচেয়ে উঁচুতে লাফাতে পারবে শূন্য পদটি তাকিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে তাঁর যোগ্যতা প্রমাণ করবার জন্যও এবং তিনি যে তার কর্মকুশলতার অব্যাহত রেখেছেন তা দেখাবার জন্য সম্রাট তাকেও দড়ির খেলা দেখাতে আহ্বান করেন। কোষাধ্যক্ষ ফিলিপ নেপকেও মাঝে মাঝে লাফিয়ে দড়ি ডিঙ্গোতে বলা হয়, তবে এক্ষেত্রে সাম্রাজ্যের যে কোনো সম্মানীয় প্রতিযোগিতার অপেক্ষায় তার জন্য দড়ি ১ ইঞ্চি উঁচুতে ধরা হয়। কোষাধ্যক্ষ মশাই এই খেলায় উত্তম রূপে আয়ত্ত করেছিলেন। তিনি কিছু অতিরিক্ত কৌশলও দেখাতেন। পক্ষপাতিত্ব না করেও বলতে পারি যে আমার বন্ধু, ব্যক্তিগত ব্যাপারে সম্পর্কীয় মুখ্য সচিব রেল রিসালও বড় কম যায় না। কোষাধ্যক্ষের পরেই তার স্থান, আর বাকি সব বড় অফিসাররা মোটামুটি কৌশলী। এই প্রতিযোগিতায় মাঝে মাঝে মারাত্মক দুর্ঘটনাও ঘটে। সংখ্যা বড় কম নয়। আমি নিজেই ২-৩ জন প্রার্থীকে হাত পা ভাঙতে দেখেছি। কিন্তু বিপদটা আরও বড় আকারে দেখা যায় যখন মন্ত্রীরা স্বয়ং প্রতিযোগিতায় যোগ দেয়। কারণ তারা তাদের সহকর্মী অপেক্ষা যে সেরা তা প্রমাণ করবার জন্য নিজের দক্ষতা অপেক্ষা শক্তি প্রয়োগ করে, ফলে তারা প্রায়ই আহত হয়। আমি এই দ্বীপে আসবার ২-১ বছর আগে আমার বন্ধু ফিলিমন্যাপ তার ঘাড় ভেঙে ফেলত যদি না ভাগ্যক্রমে রাজার একটা কোমল কুশন তার পতনের স্থানে পড়ে থাকত। আরও একটা ক্রিয়া আছে, কিন্তু সেটি বিশেষ উপলক্ষে কেবল সম্রাট এবং তার সারির মন্ত্রীদের সম্মুখে দেখানো হয়। সম্রাট তাঁর টেবিলের উপর ৬ ইঞ্চি মাপের সিল্কের ৩টি সরু সুতো রাখেন। প্রথমটি নীল, দ্বিতীয়টি লাল এবং তৃতীয়টি সবুজ। সম্রাট যদি কাউকে বিশেষভাবে অনুগ্রহ দেখাতে চান, তখন এগুলো তাদের শক্তির স্বরূপ উপহার দেয়া হয়। তবে তাদের প্রতিযোগিতায় যোগ দিতে হয়। প্রতিযোগিতাটি হয় সম্রাটের আড়ম্বরপূর্ণ চেম্বার অফ স্টেট হলে। এখানে প্রার্থীদের যে প্রতিযোগিতায় যোগ দিতে হয় তা আগে থেকে প্রতিযোগিতা থেকে ভিন্ন এবং এ ধরনের ক্রিয়া আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। সম্রাট দিকচক্রবালের সঙ্গে উভয় প্রান্ত সমান্তরাল রেখে তাদের হাতে একটা ছড়ি ধরেন এবং প্রার্থীদের কখনো ছড়িটি কয়েকবার লাফিয়ে অতিক্রম করতে হয়, আবার কখনো সামনে দিয়ে বা পেছন দিয়ে ছড়ির নিচে দিয়ে যেতে হয়। সম্রাট অবশ্য ছড়িটি ইচ্ছেমতো উঁচু নিচু বা এপাশ ওপাশ করেন। সময় সময় তার প্রধানমন্ত্রী ছড়ির অপর প্রান্ত ধরেন, আবার কখনো প্রধানমন্ত্রী একাই ছড়িটি ধরেন। যে সর্বাপেক্ষা সহজে ছড়ির উপর বা নিচ দিয়ে ছড়িটি অতিক্রম করতে পারে তাকে নীল সুতোর উপহার দেওয়া হয়। পরবর্তী স্থানাধিকারকে দেওয়া হয় লাল সুতো এবং তৃতীয় ব্যক্তি পায় সবুজ সুতো। বিজয়ীরা এ রঙিন সুতো তাদের কোমরে বাঁধে। কোমরে একরকম রঙিন বন্ধনীযুক্ত অনেক অফিসারকে রাজসভায় দেখা যায়।
রাজার অশ্বশালার যোদ্ধাদের ঘোড়াগুলো আমাকে চিনে নিয়েছিল। তারা আমাকে আর ভয় পেত না এবং আমার পায়ের খুব কাছে আসত। আমি মাটিতে হাত পাততাম এবং অশ্বারোহী লাফিয়ে আমার হাতে নামত। একবার সম্রাটের একজন শিকারী তো তার ঘোড়ায় চড়ে আমার জুতো সমেত পা লাফিয়ে পার হয়েছিল। নিশ্চয়ই খুব কৃতিত্বের ব্যাপার। সম্রাটকে কতগুলো অন্যরকম খেলা দেখাবার জন্য আমার সৌভাগ্য হয়েছিল। আমার নিজের খেলা নয়, লিলিপুটদের নিয়েই আমি খেলা দেখিয়েছিলাম। আমি সম্রাটকে বললাম 2 ফুট লম্বা এবং সাধারণ এক গাছ বেতের মতো পুরো কিছু ছড়িয়ে আমাকে আনিয়ে দিন। সম্রাট তখনই তার বন বিভাগের মন্ত্রীকে সেই মতো আদেশ দিলেন। পরদিন সকালে 6খানা 8 ঘোড়ার গাড়ি চালিয়ে 6 জন কাঠুরিয়া ছড়ি এনে হাজির। আমি ছড়ি বলছি, কিন্তু এদের কাছে এগুলো কাঠের মুঠা গুড়ির সমান। আমি 9খানা ছড়ি বেছে নিলাম, তারপর সেগুলোকে চারদিকে পুঁতা ছড়িগুলোর সঙ্গে মাটিতে শুইয়ে বেঁধে দিলাম। তারপর আমি আমার রুমালটা বেশ টান টান করে ওই 9টা ছড়ির মাথায় লাগিয়ে মাটিতে পোতা কাঠিগুলোর সঙ্গে বেঁধে দিলাম। তার মানে একখানা সামিয়ানা টানানো হলো আর কি। কিন্তু ঢিলে ঢালা নয়, বেশ মজবুত করেই বেঁধে দিলাম। আমার কাজ শেষ করে আমি সম্রাটকে অনুরোধ করলাম বাছা বাছা 24 জন অশ্বারোহীকে আনতে। তারা আমার খাটানো এই সামিয়ানার উপর তাদের ক্রীড়া কৌশল দেখাবে। আমার প্রস্তাব সম্রাট অনুমোদন করলেন এবং অশ্বারোহী আনবার জন্য হুকুম দিলেন। অশ্বারোহীরা আসতে আমি তাদের সবাইকে কাপ্তান এবং অস্ত্রসহ সমেত আমার খাটানো রুমাল সামিয়ানার উপর তুলে দিলাম। তারা সাই দিয়ে দাঁড়ালো। তারপর এরা দুভাগে ভাগ হয়ে গেল এবং তাদের তলোয়ার এবং ভোঁতা তীর বা ভোঁতা বর্ষা বার করে নকল যুদ্ধ আরম্ভ করে দিল। একদল আক্রমণ করে, অপর দল আক্রমণ প্রতিহত করে এবং পাল্টা আক্রমণ করে। বেশ মজার অথচ উত্তেজনাপূর্ণ দৃশ্য। এমন চমৎকার কুচকাওয়াজ আমি দেখিনি। আমার রুমালটি বেশ মজবুত করে বাঁধা ছিল। এদের অসুবিধা হচ্ছিল না, যেন মাটিতে খেলা দেখাচ্ছে। এই কুচকাওয়াজ দেখে রাজা অত্যন্ত কৌতুক বোধ করলেন এবং এই খেলা পরপর কয়েকদিন চলাবার আদেশ দিলেন। সম্রাট খেলাটি এত দূর উপভোগ করলেন যে তিনি আমাকে বললেন তাকে সামিয়ানার উপর তুলে দিতে। তখন তিনি নিজেই তার ঘোড়া সাওয়ারদের আদেশ দিতে লাগলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বললেন সিংহাসন সমেত মহারানীকে তুলে ধরে রাখতে, যাতে তিনিও খেলাটি ভালো করে দেখতে এবং উপভোগ করতে পারেন। আমি মহারানীকে মঞ্চ থেকে 2 গজ দূরে তুলে ধরে রাখলাম। সেখান থেকে তিনিও খেলা দেখে খুব আনন্দিত উপভোগ করতে লাগলেন। আমার ভাগ্য ভালো যে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। কেবল একটি তেজি ঘোড়া রুমালের একটা সরু ছিদ্রে পা ঢুকিয়ে ফেলেছিল, ফলে সে নিজেও পড়ে যায় এবং তার আরোহী ক্যাপ্টেনকেও ফেলে দেয়। আমি অবশ্য সঙ্গে সঙ্গে ওদের তুলে দিয়েছিলাম। পরে আমি এক হাত দিয়ে ফুটুটি বন্ধ করে অপর হাত দিয়ে ঘোড়াসওয়ারদের একে একে সামিয়ানের উপর থেকে নামিয়ে নিয়েছিলাম। যে ঘোড়াটি পড়ে গিয়েছিল তার বাঁ দিকের কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু ক্যাপ্টেনের কোনো আঘাত লাগেনি। রুমালটি আমি মেরামত করে নিয়েছিলাম, তবে ওই খেলার পুনরাবৃত্তি করতে আমি আর সাহস করিনি। রুমালটির উপর দিয়ে যা ধকল গেছে, জীর্ণ হয়েছে। আমি মুক্তি লাভের 2-3 দিন আগে যখন নানান অনুষ্ঠান মারফত সম্রাটের চিত্ত বিনোদন করছিলাম, সেই সময় একজন দ্রুতগামী অশ্বারোহী দ্রুত ছুটে এসে সম্রাটকে খবর দিল যে দ্বীপে যেখানে আমি অবতরণ করেছিলাম সেখানে মস্ত বড় কালো রঙের একটা জিনিস পড়ে আছে। জিনিসটার আকার বড়ই অদ্ভুত। মাঝখানটায় মানুষ সমান উঁচু আর চারদিক ঘিরে চৌড়া বারান্দার মতো। প্রথমে ভেবেছিলাম এটা বুঝি কোনো প্রাণী, কিন্তু পরে লক্ষ্য করে দেখল ওটা ঘাসের উপর শুধু পড়ে আছে, নিশ্চল। কেউ কেউ সাহস করে একজনের ঘাড়ে চেপে জিনিসটার মাথায় উঠালো। মাথাটা চ্যাপ্টা, পা চেপে বোঝা গেল ওটা ফাঁপা। তাদের অনুমান জিনিসটা পাহাড় মানুষ এবং মাননীয় সম্রাট আদেশ দিলে ওরা 5টা ঘোড়া নিয়ে জিনিসটাকে নিয়ে আসতে পারে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি ওটা কি। খবরটা পেয়ে আমি আনন্দিতই হলাম। জাহাজটা ধ্বংস হবার পর নৌকায় উঠে টুপিটা মাথায় ভালো করে বসিয়ে দিয়ে আটকে দিয়েছিলাম। নৌকোতে প্রচুর ধকল গেছে, দড়িটা কোনো রকমে ছিঁড়ে গেছে। তারপর আমি দ্বীপে অবতরণ করে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন কোনো এক সময় টুপিটা আমার মাথা থেকে খুলে পড়ে গিয়ে হয়তো বাতাসে দূরে কোথাও ছিটকে গিয়েছিল। আমি ভেবেছিলাম সমুদ্রে সাঁতার দেবার সময় টুপিটা হয়তো আমার মাথা থেকে খসে গেছে।
আমি সম্রাটকে অনুরোধ করলাম যত শীঘ্র সম্ভব টুপিটা আনিয়ে দিতে। জিনিসটি ও তার ব্যবহার কি তা আমি সম্রাটকে বুঝিয়ে দিলাম। পরদিনেই একদল ঘোড়াসওয়ার টুপিটা নিয়ে এলো, কিন্তু টুপির অবস্থা মোটেই ভালো নয়। ওরা টুপির কানায় কানায় বড় ধরনের দুটো ফুটো করেছে, সেই ফুটে হুক আটকে দিয়েছে। হুকে দড়ি বেঁধে ঘোড়ার সঙ্গে লাগিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। তা প্রায় আমাদের ৮ মাইলটাক হবে। তবু তো জমি এবড়ো থেবড়ো নয়, বেশ মসৃণ বলা যায়, তা নইলে টুপির দফারফা হয়ে যেত। এই ঘটনার ২ দিন পরে সম্রাট সৈন্যবাহিনীর একটা বড় অংশ রাজধানীর পাশে পাশে ব্যারাকে থাকত। রাজামশাইয়ের কি খেয়াল হলো, তিনি বাহিনী সেনাপতিকে আদেশ দিলেন যে পাহাড় মানুষ তার ২ পা যতদূর সম্ভব ফাঁক করে দাঁড়াবে। সৈন্যবাহিনী পতাকা উড়িয়ে ব্যান্ড বাজাতে বাজাতে সেই ২ পায়ের তলা দিয়ে মার্চ করে যাবে। সেনাপতি সমরবিদ্যায় অভিজ্ঞ এবং আমার অনুরক্ত। আদেশ পেয়ে সেনাপতি তার বাহিনীকে সাজাতে আরম্ভ করলেন। কোন বাহিনীর পর কোন বাহিনী, পদাতিক কতজন থাকবে, অশ্বারোহীরা পাশাপাশি কজন থাকবে, তাদের হাতে পতাকা থাকবে, কোন সুরে ব্যান্ড বাজবে ইত্যাদি সব তিনি সম্পূর্ণ করে ফেললেন। ৩,০০০ পদাতিক এবং ১,০০০ অশ্বারোহী কুচকাওয়াজে যোগ দেবে। সম্রাট কঠোর আদেশ জারি করলেন যে সৈন্যরা যেন তাদের শালীনতা এবং শোভনতা বজায় রাখে। কেউ যেন আমাকে উপহাস না করে, তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু ছোকরা সৈন্য বা অফিসারদের দোষ দেয়া যায় না। আমার পরনে ব্রিচেস জোড়ার যে শোচনীয় অবস্থা হয়েছিল তা দেখে ওদের মধ্যে যে কেউ হাসি সংবরণ নাও করতে পারে, তবে কেউ আমাকে বিদ্রূপ করেনি। আমি আমার মুক্তির দাবি করে সম্রাটের কাছে বারবার আবেদন করতে লাগলাম। সম্রাট তখন প্রথমে তার মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করলেন এবং পরে জাতীয় প্রতিনিধিমণ্ডলের পূর্ণ অধিবেশনে আমার মুক্তি প্রসঙ্গটি পেশ করলেন। কেউ আপত্তি করল না, ব্যতিক্রম শুধু স্কাইরেস বলগোলাম। কে জানে কেন বিনা প্ররোচনায় সে আমার দুশ্মন হয়ে গেল। সে একা কি করবে? আমার মুক্তির বিরুদ্ধে আর কেউ আপত্তি করল না এবং সম্রাট স্বয়ং আমার মুক্তির সমর্থন করলেন। রাজার অত্যন্ত বিশ্বাসভাজন মন্ত্রী হলেন গালবেত, অভিজ্ঞ রাজনীতিক। আমার মুক্তির শর্তগুলো তিনি রচনা করলেন, অবশ্য স্কাইরেস বলগোলামের দাবিতে। নইলে হয়তো আমার মুক্তির জন্য কোনো শর্তই আরোপ করা হতো না। সেই শর্তগুলো স্কাইরেস স্বয়ং আমার কাছে নিয়ে এলো। সঙ্গে এনেছিল ২ জন আন্ডার সেক্রেটারি এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শর্তগুলো আমাকে পড়ে শুনিয়ে শপথ নিতে বলল। শপথ নিতে হবে প্রথমে আমার স্বদেশ প্রচলিত প্রথা অনুযায়ী এবং পরে লিলিপুটদের দেশে নির্ধারিত আইন মোতাবেক। শপথ নেবার সময় আমাকে বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরতে হবে, আমার ডান হাতের মাঝের আঙ্গুল দিয়ে আমার মাথা স্পর্শ করতে হবে আর বুড়ো আঙ্গুলটি রাখতে হবে ডান কানের ডগা ছুঁয়ে। সেই বিচিত্র দেশের জনগণের আচার ব্যবহার ইত্যাদি এবং আমার মুক্তির শর্তগুলো জানবার জন্যে পাঠকদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে। অতএব তাদের কৌতূহল নিবারণের জন্য আমি সেগুলোর প্রতিশব্দ অনুসারে যথাসাধ্য অনুবাদ করে প্রকাশ করলাম। গোলবাস্টো মোমারেন এফলেম গোর্ডিলো শেভিন মুলি উলি গিউ, লিলিপুটদের সর্বশক্তিমান সম্রাট, যিনি বিশ্বের একাধারে আনন্দ ও ভীতি, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ৫,০০০ ব্লুস্টুক ১২ মাইল আন্দাজ পরিধি ব্যাপী যার সাম্রাজ্য, যিনি রাজার রাজা, মানব পুত্রগণ অপেক্ষা দীর্ঘ, যার পদভারী মেদিনী কাপে, যার মস্তক সূর্য স্পর্শ করে এবং যার ঈষৎ অঙ্গুলি হেলেনে পৃথিবীর যে কোনো রাজার ভানু কম্পিত হয়, যিনি বসন্তের মতো মনোরম, গ্রীষ্মের মতো আরামপ্রদ, শরতের মতো ফলপ্রসূক কিন্তু শীতের মতো ভয়ঙ্কর, এ হেন মহামহিম রাজাধিকার সম্রাট আমাদের স্বর্গরাজ্যের সদ্য আগত পাহাড় মানুষের জন্য নিম্নোক্ত শর্ত আরোপ করছেন, যা তাকে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে কঠোরভাবে পালন করতে হবে। ১. আমাদের মহামান্য সম্রাটের পাঞ্জাযুক্ত অনুমতিপত্র ব্যতীত পাহাড় মানুষ আমাদের রাজ্য ছেড়ে যেতে পারবেন না। ২. আমাদের বিশেষ অনুমতি ব্যতীত যে আমাদের রাজধানীতে প্রবেশ করতে পারবে না এবং রাজধানীতে আসবার আগে তাকে অন্তত ২ ঘন্টা সতর্কতামূলক নোটিশ দিতে হবে, যাতে নগরবাসীরা নিজ নিজ আবাসে আশ্রয় নিতে পারে। ৩. উক্ত পাহাড় মানুষ কেবলমাত্র নগরের বড় রাস্তা দিয়ে চলবে এবং কখনো মাঠ বা শস্য ক্ষেতের উপর দিয়ে হাঁটবে না বা সেখানে শয়ন করবে না। ৪. রাস্তা দিয়ে সে যখন হাঁটবে
তখন যেন বিশেষভাবে নজর রাখে যাতে সে আমার প্রিয় কোনো নাগরিক ও তাদের ঘোড়া বা গাড়ি পদদলিত না করে ফেলে এবং রাজি না হলে কোনো নাগরিককে যেন সে নিজের হাতে তুলে না নেয়। 5. জরুরি প্রয়োজন হলে পাহাড় মানুষ জরুরি বার্তা বহনের জন্য অশ্বসমেত অশ্বারোহী দূতকে তার পকেটে বহন করে নিরাপদে নিয়ে যাবে এবং প্রয়োজন হলে নিরাপদে সম্রাটের কাছে ফিরিয়ে আনবে। এ কাজে তাকে করতে হবে যে কোনো চন্দ্রের 6 দিনে। 6. ব্লেফুসোকু দ্বীপবাসীরা আমাদের শত্রু, তারা আমাদের আক্রমণ করবার তোড়জোড় করছে। যদি আমাদের আক্রমণ করে তাহলে পাহাড় মানুষকে আমাদের মিত্র হতে হবে এবং ওদের নৌবহর ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। 7. উক্ত পাহাড় মানুষ তার অবসর সময়ে আমাদের শ্রমিকদের সাহায্য করবে। আমাদের প্রধান পার্টি দেয়াল গাঁথবার জন্য অথবা কোনো রাজপ্রাসাদ তৈরি করার সময় ভারী ভারী পাথর তাকে তুলে দিতে হবে। 8. উক্ত পাহাড় মানুষ 2 চাঁদ সময়ের মধ্যে আমাদের রাষ্ট্রটাকে পায়ে হেঁটে ঘুরে এসে তার মাপ দাখিল করবে। সর্বশেষে আমরা বিশ্বাস করি উক্ত পাহাড় মানুষ এই শপথ গ্রহণ করবে এবং শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। এজন্য তাকে প্রতিদিন আমাদের 1728 জনের ভরণ পোষণের উপযুক্ত মাংস ও পানীয় সরবরাহ করা হবে। আমাদের রাজপুরুষদের কাছে সে যেতে পারবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও তাকে দেয়া হবে। আমাদের শাসনের 91তম চন্দ্রের দ্বাদশ দিবসে বেলফোরস প্রাসাদে এই চুক্তি সম্পাদিত হল। আমি শপথ গ্রহণ করলাম এবং শর্তগুলো আনন্দের সঙ্গে মেনে নিলাম। যদি কয়েকটা শর্ত আমার পক্ষে সম্মানজনক ছিল না, সেই শর্তগুলো নৌবহরের প্রধান স্কাইরেস বেলগুলাম আমার প্রতি হিংসাবশত আরোপ করতে তার প্রভাব বিস্তার করেছিল। আমি শপথ গ্রহণ এবং শর্ত মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শেকল খুলে দেয়া হলো এবং আমি মুক্ত হলাম। আমি স্বাধীন। এই অনুষ্ঠানের পুরো সময় সম্রাট আমার কাছে ছিলেন। আমি তার পদতলে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তিনি আমাকে উঠতে আদেশ করলেন এবং তারপর অনুগ্রহ করে আমার প্রতি যেসব প্রশংসা বাক্য উচ্চারণ করলেন তার পুনরাবৃত্তি করলে আমার অহংকার প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করলেন যে আমি তার উপযুক্ত ভৃত্য হব এবং আমার প্রতি যে আনুকূল্য দেখানো হয়েছে ও ভবিষ্যতে দেখানো হবে আমি তা মর্যাদায় রাখব। পাঠক বোধহয় লক্ষ্য করেছেন যে আমার মুক্তিদান উপলক্ষে আমার শেষ শর্ত সম্রাট অনুগ্রহ করে আমার জন্য যে খাদ্য ও পানীয় বরাদ্দ করেছেন তা 1728 জন লিলিপুটবাসীর উপযুক্ত। কিছুদিন পর রাজপরিষদে আমার এক বন্ধুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা ঠিক কি করে 1728 জনের হিসাব করলেন। আনুমানিক নয়, একেবারে যথার্থ সংখ্যা। উত্তরে আমার সেই বন্ধু বললেন যে সম্রাটের গাণিতিকরা কোয়ার্ডনের সাহায্যে আমার দেহটা মেপে নিয়ে তাদের নিজের একজন মানুষের দেহের তুলনা করেছেন এবং সেই অনুপাতে তারা হিসাব করে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অতএব এই হিসেব থেকেই পাঠক লিলিপুটবাসীর মেধা সম্বন্ধে একটা ধারণা করতে পারবেন। স্বাধীনতা লাভের পর আমি সম্রাটের কাছে যে অনুরোধ করলাম তা হলো এই যে আমি মিলডেন্ডো নগরটি দেখতে চাই। সম্রাট আমার অনুরোধ মঞ্জুর করলেন, কিন্তু বললেন সাবধান, কোন নাগরিক বা তার বাড়ি যেন কোনো ক্ষতি না করি। আমি নগর দেখতে যাব এ কথা ঘোষণা করা হলো। সে দেয়াল নগরটি ঘিরে রেখেছে, তার উচ্চতা 2.5 ফুট এবং অন্তত 11 ইঞ্চি চওড়া। একটা ঘোড়ার গাড়ি স্বচ্ছন্দে দেয়ালের উপর দিয়ে যেতে পারে। দেয়ালের উপর 10 ফুট অন্তত একটা মজবুত টাওয়ার আছে। পশ্চিম দিকের বড় ফটক আমি ডিঙ্গিয়ে পার হলাম। আমার কোট খুলে রেখে শুধু ওয়েস্ট কোট পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে কোটের প্রান্তরে আঘাত লেগে বাড়ি অথবা শহরের রমণীদের ক্ষতি হতে পারে। আমি নিচের দিকে ভালো করে নজর রেখে সাবধানে পা ফেলতে লাগলাম। সর্বদা ভয় কাউকে না মারিয়ে ফেলি। যদিও আদেশ জারি করা হয়েছিল যে আমি যখন শহর ভ্রমণে বার হব তখন কোনো মানুষ হয়তো কৌতূহলের বশবর্তী হয়ে রাস্তায় চলে আসতে পারে। বারান্দার ছাদ ও জানালাগুলো কৌতূহলী দর্শকদের সমাবেশে পরিপূর্ণ। কৌতূহলী দর্শকের এমন ভিড় আমি দেখিনি। শহরটি একটা সমচতুষ্কোণ। প্রতিদিকের দেয়াল 500 ফুট দীর্ঘ। প্রধান দুটো রাস্তা যা পরস্পরকে ছেদ করেছে সে দুটো 5 ফুট চওড়া। ছোট রাস্তা বা গলির ভেতর আমি ঢুকতে পারিনি, সেগুলো 12 থেকে 18 ইঞ্চি চওড়া। শহরটির জনসংখ্যা
5 লক্ষ পর্যন্ত হতে পারে। বাড়িগুলো 3 থেকে 5 তলা পর্যন্ত উঁচু, দোকান বাজার বেশ রমরমা। শহরের কেন্দ্রে যেখানে প্রধান রাস্তা দুটো পরস্পরকে ছেদ করেছে সেখানে সম্রাটের প্রাসাদ। মূল প্রাসাদ থেকে 20 ফুট দূরে 2 ফুট উঁচু পাঁচিল দিয়ে প্রাসাদটি ঘেরা। সম্রাটের অনুমতি নিয়ে আমি পাঁচিল ডিঙ্গিয়ে প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করলাম। ভিতরে প্রশস্ত জায়গা থাকায় আমি ঘুরে ঘুরে সমস্ত প্রাসাদটি দেখলাম। প্রাসাদের বাইরের উঠোনটির চারদিকে 40 ফুট। এছাড়া আরও উঠোন রয়েছে রাজকীয় কক্ষগুলো ভিতরের দিকে। সেগুলো দেখবার জন্য ভিতরে যাওয়া দুঃসাধ্য। উঠোনগুলো ঘিরে যে পাঁচিল বা ফটক রয়েছে তা মাত্র 18 ইঞ্চি উঁচু এবং 7 ইঞ্চি চওড়া। এগুলো সহজে অতিক্রম করতে পারলেও ওপারে পা রাখার জায়গা নেই, কারণ সেখানে অন্য বাড়ি ঘর আছে যেটি 5 ফুট উঁচু। বাড়িটি আমার পক্ষে ডিঙানো সম্ভব নয়। তাছাড়া এই বাড়ির দেয়াল ও গঠন বেশ মজবুত হলেও ডিঙ্গোবার চেষ্টা করলে আমার পায়ের আঘাতে তার ক্ষতি হতে পারে। অথচ সম্রাটের ইচ্ছে যে আমি তার প্রাসাদের আড়ম্বর দর্শন করি। এজন্য আমাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছিল। এই 3 দিনের মধ্যে আমি একটা কাজ করলাম। শহর থেকে 100 গজ দূরে রাজার বাগান থেকে আমার ছুরি দিয়ে কয়েকটা বেশ বড় বড় গাছ কেটে নিলাম। সেই সব গাছ থেকে আমি 2টো টুল বানালাম। প্রতিটা টুল 3 ফুট উঁচু এবং বেশ মজবুত। আমার ভার সইতে পারবে। নগরবাসীদের আর একটা নোটিশ দিয়ে সতর্ক করে দেয়া হলো যে আমি প্রাসাদের দিকে যাচ্ছি। টুল দুটো হাতে নিয়ে আমি প্রাসাদের ছাদ পার করে ওধারের উঠোনে রাখলাম। এই উঠোনটা 8 ফুট চওড়া। আমি তখন একধারে টুলে পা রেখে ছাদ ডিঙ্গিয়ে ওধারের টুলের উপর পা রেখে প্রাসাদে সহজে পার হলাম। ওধারের উঠোনে নেমে একটা আঁকশির সাহায্যে এধার থেকে টুলটা তুলে আনলাম। ভেতরের এই উঠোনে আমি শুয়ে পড়ে প্রাসাদের উঠোন তলার জানালা দিয়ে প্রাসাদের ভেতর দেখতে পেলাম। আমি যাতে দেখতে পাই এজন্য ভেতরের জানালাগুলো খোলা ছিল। খোলা জানালার ভেতর দিয়ে আমি প্রাসাদের জাঁকজমকপূর্ণ দেখে মুগ্ধ হলাম। সম্রাজ্ঞী এবং রাজকুমারদের দেখলাম। তারা নিজ নিজ আবাসে রয়েছেন, সেই সঙ্গে সেবক সেবিকা। সম্রাজ্ঞী আমাকে দেখতে পেয়ে হাসলেন এবং চুম্বন করার জন্য অনুগ্রহ করে জানালা দিয়ে তার হাত বাড়িয়ে দিলেন। রাজপ্রাসাদের অন্যান্য বিবরণী আমি আপাতত দিতে পারছি না, সে আমি পরে হয়তো বিস্তারিতভাবে জানাব। আপাতত আমি যে কাজটি সম্পন্ন করেছি তা হল সাম্রাজ্যটির সাধারণ বিবরণ। সাম্রাজ্য কিভাবে গঠিত হল, কতজন রাজা শাসন করলেন, তাদের যুদ্ধ এবং রাজনীতির বিবরণ, আইন কানুন, শিক্ষা ব্যবস্থা এবং ধর্ম, দেশের গাছপালা, জীবজন্তু, দেশের মানুষের আচার ব্যবহার, রীতিনীতি, আমার দৃষ্টিতে তাদের বৈশিষ্ট্য ইত্যাদি আমি লিপিবদ্ধ করতে আরম্ভ করলাম। আমি লিলিপুটদের রাজ্যে প্রায় 9 মাস ছিলাম। সেই সময়ে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমি লিখে রেখেছি। আমি মুক্তি পাবার পর প্রায় 1 পক্ষ পরে ব্যক্তিগত ব্যাপারসমূহের মুখ্য সচিব, তাকে এই পদমর্যাদায় দেওয়া হয়েছে। রেল ড্রেসাল একজন মাত্র ভৃত্য নিয়ে আমার বাড়িতে এলেন। তার গাড়িটা তিনি কিছু দূরে দাঁড় করিয়ে রাখলেন এবং আমাকে বললেন তাকে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম, কারণ লোকটি ব্যক্তিগত অনেক সদ্গুণ আছে এবং তিনি আমার অনেক উপকার করেছেন। আমি শুয়ে পড়তে চাইলাম যাতে তিনি আমার কানের কাছে আসতে পারেন, তাহলে তার কথাগুলো আমি ভালো মতো শুনতে পাব। কিন্তু তিনি বললেন তার চেয়ে আমি তাকে তার হাতে তুলে নিলে হয়তো ভালো হয়, তাতে তার কথা বলার সুবিধা হবে। আমি মুক্তি লাভ করায় তিনি আমাকে অভিনন্দন জানালেন এবং আমার মুক্তি লাভের ব্যাপারে তারও যে কিছু অবদান আছে সেই কথাও সবিনয়ে জানালেন। তিনি আরও বললেন যে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কিছুটা জটিল, নচেত আমাকে নাকি এত দ্রুত ও সহজে মুক্তি দেওয়া হতো না। বর্তমানে দেশে 2টি চরম সংকট দেখা দিয়েছে। একটা হলো অভ্যন্তরীণ আর অপরটি হলো দেশ আজ এক প্রবল শত্রুর আক্রমণের আশঙ্কায় করছে। শীঘ্রই যুদ্ধ লেগে যেতে পারে। অভ্যন্তরীণ ব্যাপারটা তোমাকে বলতে হলে 70 চাঁদ পিছিয়ে যেতে হবে। তখনই শুরু। ট্রামেক্সান এবং স্লেমেক্সখান নামে 2টি রাজনৈতিক দলের মধ্যে বিভেদের তখনই শুরু। 2 দলের ক্ষমতায় দখল করতে চায়। চতুর্গোড়ালির উচ্চতার তফাৎ অনুসারে দল দুটো পরিচিত। এরকম বলা হয় যে উঁচু গোড়ালি বা হাই হিল পার্টি দেশের প্রাচীন সংবিধানের বিশ্বাসী, কিন্তু সম্রাট লো হিল পার্টির প্রতি অনুরাগী
এবং রাজসভার মন্ত্রণা পরিষদে ও বিভিন্ন দফতরে তিনি লোহিল পার্টির প্রভাব অনুমোদন করেন, কারণ সম্রাটের রাজকীয় জুতার গোড়ালি তার সভাসদ অপেক্ষা 1 ড্রুর। 1 ড্রুর হল 1 ইঞ্চি 14 ভাগের 1 ভাগ। বর্তমানে এই দুই পার্টির মধ্যে মনোমালিন্য এমন সময় পৌঁছেছে যে এরা একত্রে আহার ও পান করে না, এমনকি পরস্পরের সঙ্গে কথাও বলে না। হাই হিল পার্টি বা ট্রামেক্সান পার্টি দলে ভারী, কিন্তু মূল ক্ষমতা পুরোপুরি আমাদের হাতে। আমরা আশঙ্কা করছি যে রাজমুকুটের মহামহিম উত্তরাধিকারী হাই হিল পার্টির দিকে ঝুঁকছেন, কারণ তার 1 পায়ের জুতোর একটা গোড়ালি কিন্তু উঁচু, যে জন্য তিনি ঈষৎ ঘুরিয়ে হাঁটেন। এই অশান্তির জন্য আমরা বিব্রত ও চিন্তিত, কারণ আমরা অপর দ্বীপ ব্লেফুসোক্কু থেকে আক্রমণ আশঙ্কা করছি। ওই রাজ্যটিও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, ক্ষমতায় আমাদের মহামান্য সম্রাটের সমতুল এবং আকারেও প্রায় আমাদের সমান। আমরা তোমার মুখে শুনেছি যে এই পৃথিবীতে আরও অনেক সাম্রাজ্য এবং রাষ্ট্র আছে যেখানে তোমার মতো দীর্ঘকায় মানুষ বাস করে, কিন্তু আমাদের পাণ্ডিত্যের এই বিষয়ে সন্দেহ আছে। তারা অনুমান করেন যে তুমি চাঁদ বা কোনো নক্ষত্র থেকে পড়ে গেছ, কারণ এই পৃথিবীতে তোমার মতো 100টা মানুষ থাকলেই তারা আমাদের সম্রাটের রাজত্বের সমস্ত ফল ও গবাদি পশু অতি অল্প সময়ে হজম করে ফেলবে। তাছাড়া আমাদের 6000 চাঁদের ইতিহাসে আমরা লিলিপুট এবং ব্লেফুসোক্কু এই দুটি বৃহৎ সাম্রাজ্য ব্যতীত অন্য কোনো সাম্রাজ্যের উল্লেখ পাইনি। গত 32 চাঁদ ধরে এই দুই রাষ্ট্রে দুর্দম যুদ্ধ মাঝে মধ্যে চলে আসছে। এসব যুদ্ধের সূত্রপাত কি করে হলো সেই কথা তোমাকে বলি। দেশে ডিম খাওয়ার একটা প্রাচীন পদ্ধতি ছিল, ডিমের মোতাদিক ভেঙে যায়। কিন্তু বর্তমান সম্রাটের দাদা যখন বালক ছিলেন তখন ডিম খাওয়ার সময় প্রাচীন পদ্ধতি অনুসারে ডিমের মোটাদিক ভাঙতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেন। বোধহয় ছুরি দিয়ে ডিম ভাঙছিলেন। তখন তার বাবা এ আদেশ জারি করলেন যে এখন থেকে ডিম খাওয়ার আগে ডিমের সরু দিক দিয়ে ভাঙতে হবে। এই আইনের ফলে দেশে তীব্র অসন্তোষ দেখা দিল। আমাদের ইতিহাস বলে এই আইন উপলক্ষ করে প্রজারা 6 বার বিদ্রোহ করেছিল, ফলে একজন সম্রাট তার প্রাণ হারিয়েছিলেন এবং আরেকজন তার মুকুট হারিয়েছিলেন। এই গৃহযুদ্ধে ব্লেফুসোক্কুর রাজার ইন্ধন জোগাত এবং পরে বিপ্লব দমন করলে বিদ্রোহীরা ওই দ্বীপে গিয়ে আশ্রয় নিত। একটা হিসেবে জানা যায় যে বিভিন্ন সময়ে 11,000 মানুষ প্রাণ দিয়েছিল, তবুও তারা ডিমের সরুদিক ভাঙতে রাজি হয়নি। এই বিতর্কিত বিষয় নিয়ে কয়েক শত বই লেখা হয়েছে। বিগ এন্ডিয়ানসদের বই নিষিদ্ধ করা হয়েছে এবং সেই দলের কেউ যাতে চাকরি না পায় সেই জন্য আইন জারি করা হয়েছে। এইসব গণ্ডগোল চলাকালে ব্লেফুসোক্কু সম্রাটরা মাঝে মাঝে তাদের রাষ্ট্রদূত মারফত অনুযোগ করত যে আমাদের ধর্মনেতা মহান লুস্ট্রক পবিত্র গ্রন্থ ব্রন্ডেকাল এ তাদের আল কোরআন যে মূল মতবাদ প্রচার করেছেন তা আমরা ভঙ্গ করেছি, ধর্মাচরণে বিভেদ সৃষ্টি করেছি এবং মহান ধর্মনেতার অপমান করেছি। কিন্তু এইসব মূল বইয়ের বিষয়টি বিকৃত করে বলা হয়েছে, কারণ বইয়ে শুধু লেখা আছে যে সকল সৎ ব্যক্তি সুবিধামতো দিক দিয়ে ডিম ভাঙবেন। তাহলে সুবিধামতো দিক কোনটি? আমার ক্ষুদ্র মতে সে বিচারের ভার ডিম ভঙ্গনকারীর উপর অথবা প্রধান ম্যাজিস্ট্রেটের উপর ছেড়ে দেওয়া হলো। এদিকে বিগ ইন্ডিয়ান নির্বাসিতরা ব্লেফুসোক্কু রাজ্য তথা সম্রাটের কাছ থেকে প্রচুর প্রশ্রয় পাচ্ছে এবং স্বদেশেও তাদের পার্টি গোপনে তাদের নানাভাবে সাহায্য করছে, ফলে দুই রাষ্ট্রের মধ্যে 36 চাঁদব্যাপী রক্তাক্ত সংগ্রাম চলতে থাকে। এই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা 40টি বড় যুদ্ধজাহাজ এবং আরও বেশি সংখ্যক ছোট জাহাজ হারিয়েছি। আমাদের 30,000 নাবিক ও সৈন্য মারা গেছে এবং অনুমান করা হয় যে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে। যাই হোক, বর্তমানে তারা একটা নৌবহর গঠন করছে এবং আমাদের অতিক্রম করতে উদ্যত হয়েছে। আমাদের মহামান্য সম্রাট বাহাদুর তোমার সাহস ও শক্তির উপর প্রচুর আস্থাবান এবং সেজন্য এই সংকটের সময় তোমার কাছে সবকিছু বলতে আমাকে পাঠিয়েছেন। আমি তখন মুখ্য সচিব মশাইকে বললাম যে সম্রাটের প্রতি আমার কর্তব্য আমি নিশ্চয় পালন করব, তবে আমি বিদেশি এবং কোনো দলীয় ব্যাপারে নাক গলাতে চাই না। শুধু সম্রাটের জীবন এবং তার রাজ্য বাঁচাবার জন্য আমি আমার ঝুঁকি নিয়েও যথাসাধ্য চেষ্টা করব। ব্লেফুসোক্কু সাম্রাজ্য যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপটি লিলিপুট দ্বীপের উত্তর পূর্ব দিকে। মাঝে
800 গজ প্রশস্ত একটা প্রণালী দ্বারা বিভক্ত। ওই দ্বীপ আমি এখনো দেখিনি এবং পাছে জাহাজ থেকে বা অন্যভাবে শত্রুপক্ষ আমাকে দেখে ফেলে এই ভয়ে আমি সমুদ্র তীরে যেতাম না। এদেশে আমার আগমনের খবর ওরা এখনো জানে না, কারণ যুদ্ধকালে দুই দেশের মধ্যে সর্বপ্রকার যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড। সম্রাট দুই দেশের মধ্যে জাহাজ চলাচল আগে নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের গুপ্তচর খবর এনেছে যে শত্রুপক্ষের পুরো নৌবহর এখন অনুকূল বাতাসের জন্য বন্দরে অপেক্ষা করছে। কিভাবে আমি শত্রুপক্ষের নৌবহরটা আটক করব তার একটা পরিকল্পনা সম্রাটের কাছে পেশ করলাম। প্রণালীটির গভীরতা সম্বন্ধে আমি সর্বাধিক অভিজ্ঞ কয়েকজন নাবিকের সঙ্গে পরামর্শ করলাম। এ পথে তারা বহুবার চলাচল করেছে। তারা আমাকে বলল প্রণালীর মাঝখানটায় সবচেয়ে গভীর। জোয়ারের সময় 70 গ্লাফ গভীর, অর্থাৎ ইউরোপীয় মাপে 6 ফুট, আর বাকি অংশ বড়জোর 50 গ্লাফ। আমি হেঁটে ব্লেফুসুকের উত্তর পূর্ব দিকে তীরে গেলাম এবং পকেট থেকে দূরবীন বের করে একটা ছোট্ট পাহাড়ের আড়াল থেকে ওদের নৌবহর লক্ষ্য করতে লাগলাম। দেখলাম যে 50টা যুদ্ধজাহাজ, অনেক ছোট ছোট জাহাজ বা নৌকো রয়েছে। আমি বাড়িতে ফিরে এলাম। আমাকে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই আদেশ বলে আমি বললাম, আমার অনেক মজবুত দড়ি ও লোহার বার চাই। ওরা যে দড়ি আনলো তার টুন সুতার চেয়েও একটু মোটা, আর লোহার রডগুলো সূচের মতো লম্বা ও মোটা। আমি 3খানা করে সুতা নিয়ে পাকিয়ে মোটা করলাম আর লোহার রডগুলো বেঁকিয়ে হুক তৈরি করে দড়ির ডগায় বাঁধলাম। তারপর আবার উত্তর পূর্ব দিকে তীরে ফিরে গেলাম। আমার কোট, মোজা এবং জুতা খুলে ফেললাম। গায়ে শুধু রইল চামড়ার জার্কিন। জোয়ার আসবার আধ ঘন্টা আগে পানিতে নামলাম। মাঝখানে 30 গজ আন্দাজ সাঁতরে পার হয়ে আবার হাঁটতে আরম্ভ করলাম। আধ ঘন্টা আগেই আমি ওদের নৌবহরের কাছে পৌঁছে গেলাম। আমাকে দেখে শত্রুরা এত ভয় পেয়ে গেল যে ওরা জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পার হয়ে উপরে উঠল। পারে তখন 30,000 খুদে সৈনিক জমায়েত হয়েছে। আমি তখন হুক বাঁধা দড়িগুলো বার করে ছেপ ফেলার মতো সেগুলো পরপর ছুঁড়ে মাছ ধরার মতো করে জাহাজগুলোর গাঁথতে লাগলাম। ইতিমধ্যে আমার হাতে ও দেহের অন্য অংশে ঝাঁকে ঝাঁকে তীর এসে বিঁধছে। খুবই বিরক্তকর। মুখে যেগুলো বিচ্ছিল সেগুলো আমাকে বেগ দিচ্ছিল। আমার ভয় হচ্ছিল চোখে যদি তীর বেঁধে তাহলে অন্ধ হয়ে যাব। কিন্তু চট করে আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল। চশমা জোড়া আমার পকেটে রয়েছে। সম্রাটের অনুসন্ধানকারীরা আমাকে সার্চ করার সময় সেটা দেখতে পায়নি। আমি সেটা পকেট থেকে বার করে চট করে পরে নিলাম। এবার শত্রুর তীর উপেক্ষা করে সাহস করে এগিয়ে গেলাম। কিন্তু তীর এসে আমার চশমার কাছে আঘাত করল, কিন্তু ওই পর্যন্তই, কোনো ক্ষতি করতে পারল না। জাহাজগুলোতে আমার হুক লাগানো হয়ে গেল। এবার সব দড়ি একত্র করে টান মারলাম, কিন্তু জাহাজ নড়ল না। বুঝলাম নোঙ্গর বাঁধা আছে। পকেট থেকে ছুরি বের করে নোঙ্গরের দড়িগুলো কচাকচ কেটে দিলাম। এদিকে শত শত তীর বর্ষিত হচ্ছে, হাতেও মুখে তীর বিঁধছে। ভ্রুক্ষেপ না করে এবার সব দড়ি ধরে টান মারতেই জাহাজগুলো বন্দর থেকে বেরিয়ে আসতে আরম্ভ করল এবং 50টা যুদ্ধজাহাজ আমি টানতে টানতে নিয়ে ফিরলাম। ব্লেফুসকোরিয়ানরা প্রথমে আমার মতলব বুঝতে পারেনি, কিন্তু পরে তারা আমার কাণ্ডকারখানা দেখে অবাক এবং বিহ্বল হয়ে গেল। তারা আমাকে নোঙ্গরের দড়ি কাটতে দেখছিল। তখন ভেবেছিল আমি বোধহয় জাহাজগুলোকে এদিক ওদিক ভাসিয়ে দেব কিংবা জাহাজগুলো ভেঙে দেব। কিন্তু যখন দেখল জাহাজগুলোর কোনো ক্ষতি না করে সেগুলো জোরো করে আমি টেনে নিয়ে চলে যাচ্ছি, তখন তারা হতাশ হয়ে এমন চেঁচামেচি করতে লাগলো যে তার বর্ণনা দেয়া আমার পক্ষে দুঃসাধ্য। খানিকটা এগিয়ে যাবার পর আমি যখন বুঝলাম আর বিপদের সম্ভাবনা নেই, তখন আমি থামলাম এবং আমার মুখ ও হাত থেকে বিদ্যুতীরগুলো পটাপট তুলে ফেললাম। এই দ্বীপে নামবার পর যখন আমি সরাহত হয়েছিলাম, তখন লিলিপুটরা আমাকে যে মলম লাগিয়ে দিয়েছিল, এখন আমার কাছে সেই মলম খানিকটা ছিল। আমি তীর লাগা জায়গায় সেই মলম লাগিয়ে দিলাম। ইতিমধ্যে জোয়ার এসে গিয়েছিল, তাই আমি প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। জোয়ার কমে গেলে আবার চলতে আরম্ভ করলাম। চশমাটা খুলে পকেটে রাখলাম। জাহাজ বাধা দড়িগুলো বেশ করে ধরে জল ভেঙে এগিয়ে চললাম এবং অবশেষে নিরাপদে লিলিপুটদের দেশের রাজবন্দরে পৌঁছালাম। অভিযানের ফলাফল জানবার জন্য সম্রাট তার সভাসদদের নিয়ে তীরে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা দেখছিলেন জাহাজের বহর
অর্ধচন্দ্রাকার বন্দরের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাকে তারা দেখতে পাচ্ছে না। তখন আমি এক বুক পানিতে, এবং যখন প্রণালীর মাঝখানে গভীরতম জায়গাটায় এসেছি তখন তো আমার এক গলা পানি, শুধু মুখটি ভাসছে। সম্রাট তখন ভাবছিলেন আমি বুঝি ডুবে গেছে এবং শত্রুপক্ষের জাহাজ সার বেঁধে তাদের আক্রমণ করতে আসছে, কিন্তু অবিলম্বে তার ভয় দূর হয়েছিল। ইতিমধ্যে পানির গভীরতা কমে গেছে এবং আমার দেহটাও ক্রমশ জল থেকে উপরে উঠেছে। এভাবে আমি দ্বীপের কাছে এসে গেলাম এবং ওদের কথাও আমার কানে আসতে লাগলো। আমি তখন জাহাজের দড়ির গুচ্ছ বাগিয়ে ধরে চিৎকার করে বললাম, লিলিপুটদের সর্বশক্তিমান মহারাজের জয় হোক। তীরে ওঠার সঙ্গে সঙ্গে সম্রাট আমাকে যথোচিতভাবে সাদর অভ্যর্থনা জানালেন এবং তৎক্ষণাৎ দেশের সর্বোচ্চ সম্মান নারডাক দ্বারা আমাকে ভূষিত করলেন। এবার সম্রাট আমাকে বললেন যে সুবিধামতো আর একদিন ওই দ্বীপে গিয়ে শত্রুদের সমস্ত জাহাজ লিলিপট বন্দরে নিয়ে আসতে। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সম্রাটের আকাঙ্ক্ষা এত প্রবল যে তিনি চান ফ্লেবুসকো দ্বীপটা অধিকার করে তাকে তার সাম্রাজ্যের একটা প্রদেশে রূপান্তরিত করতে। সে প্রদেশ শাসন করবে তারই প্রেরিত এক প্রতিনিধি বা ভাইসবরা, এবং তিনি চান বিগ ইন্ডিয়ান নির্বাসিত ডিমের সরুর দিক দিয়ে ভাঙতে বাধ্য করা এবং তাদের ধ্বংস করা। এর ফলে সম্রাট সারা দুনিয়ার সম্রাট হতে পারবেন, কোনো বাধা থাকবে না। কিন্তু আমি তাকে তার এই অভিসন্ধ থেকে নিরত করার চেষ্টা করলাম। তাকে বোঝাতে চাইলাম যে তাহলে ঘোর অবিচার করা হবে। সুনীতি বলে না এমনভাবে প্রতিহিংসা নিতে। শেষ পর্যন্ত আমি বেঁকে দাঁড়ালাম এবং স্পষ্টই বললাম যে এক স্বাধীন ও সাহসী জাতিকে এইভাবে কৃতদাস করতে চাইলে তার মধ্যে আমি নেই। যখন এই বিষয় নিয়ে মন্ত্রণা সভা এবং রাজপরিষদে আলোচনা করা হলো, তখন অধিকাংশ জ্ঞানী ও গুণী মন্ত্রী ও পরামর্শদাতারা আমার অনুকূলেই মত দিলেন। কিন্তু আমার এই স্পষ্ট ঘোষণা মহামান্য সম্রাটের পরিকল্পনার সহায়ক নয়। তিনি আমার যুক্তি মানতে রাজি নন, ফলে তিনি আমাকে কখনোই ক্ষমা করেননি। মন্ত্রণা পরিষদে তিনি তার মনোভাব সুকৌশলে ব্যক্ত করেছিলেন। আমি পরে শুনেছিলাম পরিষদে আমার সমর্থকরা সম্রাটের মুখের উপর প্রতিবাদ করেননি, তারা নীরব ছিলেন, কিন্তু একদল শত্রু আমার হয়েছিল যারা আমার বিরুদ্ধে কিছু মন্তব্য প্রকাশ করেছিল। অচিরেই সম্রাট এবং আরও কয়েকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেন, যা মাস দুয়েকের ভেতরেই সোচ্চার হয়ে উঠল এবং আমি প্রায় ধ্বংস হতে যাচ্ছিলাম। বুঝলাম রাজারাজদের যতই সেবা করা যাক, তাদের মন জুগিয়ে চলতে না পারলে পতন অনিবার্য। যে সেবা ও স্বার্থ ত্যাগ করা হয়েছে তা তখন মূল্যহীন হয়ে পড়ে। ব্লেফুসকো দ্বীপে হানা দেবার প্রায় 3 সপ্তাহ পরে শান্তির বিনীত প্রস্তাব নিয়ে ব্লেফুসকো থেকে আনুষ্ঠানিকভাবে দূত এলো। বলা বাহুল্য, শান্তি চুক্তি সম্পাদিত হলো এবং পুরোপুরি আমাদের সম্রাটের অনুকূলে। চুক্তির সেসব শর্ত উল্লেখ করে আমি পাঠকদের বিরক্ত করতে চাই না। প্রায় 500 জন উপদেষ্টা সমেত 6 জন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন। পরাজিত হলেও এরা এসেছিল সারম্ভে, যা তাদের সম্রাটের উপযুক্ত বলতে হবে, অথচ ব্যাপারটার গুরুত্ব তারা লঘু করে দেখেনি। তারা রাজার কাছে রাজার মতোই এসেছিল। চুক্তি স্বাক্ষরিত হল। আমাকে প্রদত্ত ক্ষমতা বলে আমি এদের কিছু সাহায্য করেছিলাম এবং তারা ব্লেফুসকো ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানাবার জন্যে একদিন আমার বাড়িতে এলো। তারা আমার সাহস এবং উদারতা প্রশংসা করল, কারণ আমি তো ইচ্ছে করলে ওদের জীবন এবং সম্পত্তির প্রচুর ক্ষতি করতে পারতাম, কিন্তু তা করিনি। তাদের সম্রাটের তরফ থেকে আমাকে তাদের দ্বীপে যাবার আমন্ত্রণ জানালো। তারা আমার অসাধারণ শক্তি এবং শৌর্যের কথা শুনেছে, তার কিছু প্রমাণ দেখাতে বলল। আমি তাদের নিরাশ করলাম না, তবে তার বিবরণ জানাবার দরকার মনে করছে না। তারা অবশ্য আমার শক্তির চাক্ষুষ প্রমাণ পেয়ে অবাক হলো, যেমন সন্তুষ্ট হলো তেমনি। আমিও তাদের ধন্যবাদ জানিয়ে তাদের সম্রাটের প্রতি আমার অভিনন্দন জানালাম। আরও জানালাম যে তাদের সম্রাটের বীরত্ব, অনুকম্পা এবং সুশাসন হিসেবে তার খ্যাতির কথা আমি শুনেছি এবং দেশে ফেরবার আগে আমি স্বয়ং তাদের দ্বীপে গিয়ে সম্রাটকে আমার অভিনন্দন জানিয়ে আসব। পরবর্তী সময়ে আমাদের সম্রাটের সঙ্গে আমার যখন সাক্ষাৎ করবার সুযোগ হলো, তখন আমি ব্লেফুসকোডিয়ানদের সম্রাটের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। সম্রাট অবশ্য দয়া করে আমাকে অনুমতি দিলেন, কিন্তু আন্তরিকতার সঙ্গে নয়। কারণটা আমাকে তারই একজন সভাসদ জানিয়েছিলেন। ব্লেফুসকো দ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল তারই এক বিকৃত রূপ ফ্লিফন্যাপ এবং বলগোলাম সম্রাটের কাছে পেশ করেছিল। তাতে সে অনেক রং চড়িয়েছিল, তাই সম্রাট আমার প্রতি একটু বিরূপ, অথচ
আমি বেআইনি কিছু করিনি। এই প্রথম আমি রাজসভার চক্র এবং চক্রান্তের কিছুটা ধারণা করতে শিখলাম। লক্ষণীয় যে ইউরোপের পাশাপাশি হলেও দুই দেশের মধ্যে যেমন ভাষার তফাৎ থাকে এবং দেশের যেমন নিজের ভাষার প্রাচীনত্ব, সৌন্দর্য এবং বলিষ্ঠতা নিয়ে গৌরব বোধ করে, অনুরূপভাবে ব্লেফুসোকো ও লিলিপুট দ্বীপের ভাষাও ভিন্ন। লিলিপুটদের ভাষা শিখলেও আমি ওদের ভাষা জানি না, অতএব আমাকে রাষ্ট্রদূতের সঙ্গে দুভাষীর মাধ্যমে কথা বলতে হয়েছিল। তবু আমাদের সম্রাট যুদ্ধে জয়লাভ করার সুবাদে ব্লেফুসোকিডিয়ানদের বাধ্য করেছিল তাদের পরিচয়পত্র পেশ করতে এবং কথাবার্তা লিলিপুট দ্বীপের ভাষায় চালাতে। ব্যবসা বাণিজ্য, নির্বাসিত বা আশ্রয় প্রার্থী ও ভ্রমণ, শিক্ষা ইত্যাদির জন্য উভয় দ্বীপের লোকজনেই অপর দ্বীপে যাওয়া আসা করত। অবশ্য যুদ্ধের সময় ছাড়া এই সূত্রে স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী বা নাবিক অনেকেই অপর দ্বীপে ভাষা উত্তমরূপে জানত। সেটা আমি জানতে পারলাম যখন কয়েক সপ্তাহ পরে আমি ব্লেফুসোকো দ্বীপের সম্রাটের সঙ্গে দেখা করতে গেলাম। আমার শত্রুদের চক্রান্ত সত্ত্বেও আমার সে ভ্রমণ উপভোগ্য হয়েছিল। আমি যথাস্থানে তার বিবরণ দেব। পাঠকদের স্মরণ থাকতে পারে যে বন্দিদশা থেকে আমার মুক্তির জন্য যে শর্ত আরোপ করা হয়েছিল তার কয়েকটা আমি মনোপুত হয়নি এবং সেগুলো আমার কাছে অপমানজনক এবং বশ্যত শিকারে সামিল মনে হয়েছিল। কিন্তু তখন বাধ্য হয়েই আমাকে শর্তগুলো মেনে নিতে হয়েছিল। কিন্তু বর্তমানে আমি এদেশের সর্বোচ্চ সম্মান নারডাক উপাধি দ্বারা ভূষিত, অতএব ওইসব শর্ত নিয়ে বর্তমানে আলোচনা করা আমার পক্ষে মর্যাদাহানিকর এবং সম্রাটও সেসব শর্ত নিয়ে আর কথা তোলেননি, তোলা সম্ভবও ছিল না। যাই হোক, সম্রাটের উপকার করার আমার একটা সুযোগ এলো এবং আমার মতে সে কাজ আমি করেছিলাম, তার জন্য আমি প্রচুর কৃতিত্ব দাবি করতে পারি। একদিন মাঝরাতে আমার দরজায় কয়েকশো লিলিপুটের চিৎকার, সহসা আমার ঘুম ভেঙে গেল। আকস্মিক এই গোলমালে আমি ভয় পেয়ে গেলাম। বার্গলাম বার্গলাম শব্দটা বারবার আমার কানে আসতে লাগলো। কয়েকজন মানুষ আমার কানের কাছে এসে বলতে লাগলো, শীঘ্রই চলো, রাজপ্রাসাদে আগুন লেগেছে। একজন দাসী একটা জামাটি উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তারই অমনোযোগিতার ফলে আগুন লেগে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে পড়ে চিৎকার করে বললাম, সবাই সরে যাও, আমাকে রাস্তা ছেড়ে দাও। তারা সরে গেল। আমি প্রাসাদের দিকে ছুটলাম। আকাশে চাঁদ ছিল, তাই কাউকে মারিয়ে ফেলিনি। প্রাসাদে পৌঁছে দেখলাম ওরা দেয়ালের মই লাগিয়ে বালতি করে জল তুলে ঢালছে, কিন্তু জল আনতে হবে অনেক দূর থেকে। তাছাড়া বালতিগুলো ছিল ছোট। দর্জিরা সেলাই করার সময় আঙ্গুলে যে চুট পড়ে তার চেয়ে বড় কিছু নয়। তবু তারা যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু আগুনের প্রকোপ ভয়াবহ। ওইটুকু পানিতে কিছুই হচ্ছে না। আমার গায়ে কোটটা থাকলে সেটা খুলে চাপা দিলে আগুন নিভে যেত, কিন্তু কোট তো আমি বাসায় রেখে এসেছি। তাড়াতাড়িতে শুধু লেদার জার্কিনটা পরে এসেছি। এদিকে আগুন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সমস্ত প্রাসাদটাই বুঝি ছারখার হয়ে যাবে। কিন্তু এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি এলো। গত সন্ধ্যায় আমি গ্লিমিগিন নামে এক অতি সুস্বাদু সুরা প্রচুর পরিমাণে পান করেছিলাম। ব্লেফুসোকিয়ানরা এই সুরাকে ফ্লুনেক বলে। এই সুরার একটা দোষ বা গুণ আছে, সেটা হলো একটি মূর্তবর্ধক। সৌভাগ্যের বিষয় যে আমি দীর্ঘ সময় মূত্রত্যাগ করিনি, অথচ ঘুম থেকে ওঠার পর থেকে আমি তার বিশেষ প্রয়োজন অনুভব করছিলাম। আগুন নেভানোর জন্য কোনো উপায় না দেখে আমি সেই আগুনের উপরে প্রবল বেগে মূত্রত্যাগ করলাম এবং 3 মিনিটের মধ্যেই আগুন নিভে গেল এবং যে প্রাসাদে বহুদিন ধরে ও বহু ব্যয়ে ক্রমশ গড়ে উঠেছিল তা ধ্বংস থেকে বেঁচে গেল। দিনের আলো ফুটে উঠল। আমি বাসায় ফিরে এলাম। সম্রাটের সঙ্গে দেখা করতে সাহস হলো না, কারণ প্রাসাদটিকে যেভাবে বাঁচিয়েছিলাম তা শোভন নয়। রাজপ্রাসাদে মূত্রত্যাগ লজ্জাজনক, কিন্তু অন্য কোনো উপায় তো ছিল না। রাজধানীতে রাজার বাসভবনে এহেন কাজ নিশ্চয়ই আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। তাই মনে করে কিছু ভয় নিয়েই ফিরে এলাম। যাই হোক, মহামান্য সম্রাটের দূতের কাছ থেকে একটা বার্তা পেয়ে কিছুটা আশ্বস্ত হলাম। সম্রাট নাকি আমাকে ক্ষমা করার জন্য তার বিচার বিভাগকে নির্দেশ দেবেন, কিন্তু সরকারিভাবে তা পাওয়া যায়নি। আমি আরও একটা খবর পেলাম যে সম্রাজ্ঞী আমার দুষ্কর্মের জন্য ঘৃণভরে প্রাসাদের এক দূর প্রান্তে সরে গেছেন এবং আদেশ দিয়েছেন তার প্রাসাদের যে অংশ পুড়ে গেছে সে অংশ যেন মেরামত না করা হয়। মেরামত করলেও তিনি সেখানে ফিরে যাবেন না। ছি ছি, কি কাণ্ড!
নাকে রুমাল চাপা দিয়ে তার প্রিয় পাত্রীকে নাকি বলেছেন যে তিনি এর প্রতিকার করবেন। আমার মতলব ছিল যে সাম্রাজ্যের প্রবন্ধকার বিশেষ এবং আলাদা একটা রচনা লিখব, কিন্তু পাঠকদের কৌতূহল মেটাতে আমি দ্বীপের একটা সাধারণ পরিচয় দেব। দ্বীপবাসীদের গড় উচ্চতা মোটামুটি 6 ইঞ্চির নিচে এবং জীবজন্তু, পশু পাখি এবং গাছপালার আকারও সে অনুসারে। উদাহরণস্বরূপ, সবচেয়ে বড় ঘোড়া বা বলদ উচ্চতায় 4 থেকে 5 ইঞ্চি, ভেড়া 1.5 ইঞ্চি, কম বা বেশি। হাঁসগুলো আমাদের দেশের চড়ুই পাখির চেয়েও ছোট। ছোট প্রাণীগুলো এভাবেই ক্রমশ ছোট হয়েছে। পোকামাকড় তো আমার চোখেই পড়ে না, সেগুলো এতই ছোট যে আমার দৃষ্টির বাইরে। কিন্তু প্রকৃতি লিলিপুটিয়ানদের দৃষ্টিও সেই রকম করেছে। তারা ছোট ছোট জিনিসও ভালো দেখতে পায় এবং নিখুঁতভাবে, তবে বেশি দূরে তারা দেখতে পারে না। তাদের দৃষ্টি কেমন প্রখর তার একটা উদাহরণ দিচ্ছি। একদিন এক বাবুর্চিকে দেখলাম কোথা থেকে একটা লার্কা পাখি বার করল, যেটা একটা মাছের মতো ছোট। আর একদিন দেখি একটা তরুণী সেলাই করছে, কিন্তু তার সূচ এবং সুতো দুটোই আমার কাছে অদৃশ্য। তাদের সবচেয়ে উঁচু গাছ 7 ফুট লম্বা। রাজার বাগানে যেসব লম্বা গাছগুলো আছে, আমি মুঠো করে হাত তুললেও তা স্পর্শ করতে পারি। শাকসবজি সেই মাপের মতো। পাঠক তাদের আকার কল্পনা করে নেবেন। আমি তাদের শিক্ষা এবং পড়াশোনা সম্বন্ধে এখন বিশেষ কিছু বলবো না, তবে প্রায় সব বিষয়েই তাদের বিদ্যা কয়েক যুগ ধরে বিকশিত হয়েছে। তাদের হাতের লেখার পদ্ধতি বড়ই অদ্ভুত। তা ইউরোপীয়দের মতো বাঁ দিক থেকে ডান দিকে নয়, বরং আরাবিয়ানদের মতো ডান দিক থেকে বাঁ দিকেও নয়। চৈনিকদের মতো উপর থেকে নিচে নয়, বা কাছকাছিয়ানদের মতো তলা থেকে উপর দিকে নয়। ইংল্যান্ডের অনেক মহিলার মতো ওরা কাগজের কোনাকুনি লেখে। মৃতদেহ কবর দেওয়ার সময় মাথা রাখে নিচের দিকে এবং পা উপর দিকে। তাদের মতে 11,000 চাঁদ পরে তারা আবার কবর থেকে উঠে আসবে। তারা মনে করে পৃথিবী চ্যাপ্টা এবং এই 11,000 চাঁদের মধ্যে পৃথিবী উল্টে যাবে। তখন মৃতরা পুনর্জীবন লাভ করবে এবং তাদের মাথার উপর দিয়ে এক হয়ে যাবে। তারা তাদের নিজেদের পায়ে উঠে দাঁড়াবে। এদের মধ্যে যারা পণ্ডিত তারা এই মতবাদে বিশ্বাস করে না, বলে এ অসম্ভব। তথাপি প্রচলিত প্রথাকেও অমান্য করে না। এ রাজ্যে এমন কিছু আইন ও প্রথা আছে যা অতি অদ্ভুত। এসব আইন ও প্রথা আমাদের দেশে প্রচলিত আইন ও প্রথাসমূহের সম্পূর্ণ বিপরীত। তাহলেও এদের যুক্তি আছে। তবু কথা হচ্ছে এগুলো ওরা মেনে চলে কিনা। প্রথম উদাহরণটি আমি দেব গুপ্তচরদের সম্বন্ধে। এদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার বিচারের সময় নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারলে যে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার খালাস পাওয়া আসামি যেহেতু তার নির্দোষিতা প্রমাণ করতে পেরেছে, তখন অর্থ ও সময়ের অপচয়ের জন্যে যে বিপদের ঝুঁকি তাকে নিতে হয়েছিল, কারাগারে অযথা তাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে এবং তাকে আত্মসম্মানের সময় যে মনোকষ্ট সহ্য করতে হয়েছে, এসবের জন্য তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় 4 গুণ। এই ক্ষতিপূরণ বাবদ অর্থ এবং সম্পত্তি আসে কোথা থেকে? যে ব্যক্তি অভিযোগ করেছিল এবং যার মৃত্যুদণ্ড হয়েছে তার ধন সম্পত্তি থেকে। কিন্তু সে ব্যক্তির যদি যথেষ্ট পরিমাণ ধন সম্পত্তি না থাকে, তাহলে রাজকোষ থেকেই সব মিটিয়ে দেওয়া হয়। সম্রাট মুক্তি পাওয়ার আসামিকে কিছু আনুকূল্য বা সম্মানী অর্পণ করেন এবং তার নির্দোষিতা সারা শহরে প্রচার করা হয়। চুরি অপেক্ষা জাল জোয়ার চুরিকে তারা বড় অপরাধ মনে করে এবং এজন্য মৃত্যুদণ্ড অবধারিত। তারা বলে, সাবধান হলে এবং নিজের জিনিসের উপর নজর রাখলে চোর চুরি করতে পারে না, কিন্তু ঠক ব্যক্তি পরের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলে। সৎ ব্যক্তি সততা ভঙ্গ করে। জিনিস বেচা কেনার সময় অসাধু ব্যবসায়ী যদি নির্দোষ ব্যক্তিদের ঠকাতে থাকে, তাহলে সেই অসাধু ব্যবসায়ীকে প্রশ্রয় দেয়া হয় এবং তাকে রোধ করার জন্য যদি কোনো আইন না থাকে, তাহলে এই অসাধুতা বাড়তেই থাকবে এবং নির্দোষ ব্যক্তি চোরের শিকার হবে। আমার মনে পড়ছে আমি একবার অপরাধীর জন্য সম্রাটের কাছে মধ্যস্থতা করেছিলাম। লোকটির কাছে তার মনিব বেশ কিছু অর্থ গচ্ছিত রেখেছিল, কিন্তু লোকটি সেই অর্থ নিয়ে পালিয়ে যায়। লোকটির পক্ষে সমর্থন করতে গিয়ে আমি বলেছিলাম, লোকটি শুধু বিশ্বাসভঙ্গের অপরাধে অপরাধী। বিশ্বাসভঙ্গ বলে আমি যে লোকটিকে চরমদণ্ডের সামনে ফেলে দিলাম তা আমি বুঝতে পারিনি। তবে বুঝলাম বিভিন্নভাবে বিভিন্ন প্রথা অপরাধের সংজ্ঞা ও গুরুত্ব ভিন্ন হতে পারে।
প্রত্যেক সরকারের পুরস্কার এবং তিরস্কার অথবা শাস্তি প্রদানের ব্যবস্থা আছে, তবে সর্বদা প্রয়োগ করা হয় না। তিরস্কার বা শাস্তিদানে সরকার অনেক ক্ষেত্রে উদার, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে দেখা যায় অনুদার। একমাত্র লিলিপুটিয়ানদের দেখলাম তারা আইন কঠোরভাবে প্রয়োগ করে। যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে ৭৩টি চাঁদ ধরে দেশের আইন শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলেছে, তাহলে তার প্রচলিত জীবনধারা এবং ব্যক্তিগত কর্মানুসারে তাকে নির্দিষ্ট একটা তহবিল থেকে আর্থিক পুরস্কার দেয়া হয় বা সে ইচ্ছেমতো ব্যয় করতে পারে। এছাড়া তাদের স্লিম্পল বা আইন মান্যকারী উপাধি দ্বারা ভূষিত করা হয়, তবে এই উপাধি ওরা পুরুষানুক্রমে ভোগ করতে পারে না। আমি যখন ওদের বলতাম যে আমাদের ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কিন্তু পুরস্কারের ব্যবস্থা নেই, ওরা অবাক হতো। ওরা বলল ওদের বিচারালয়ে তাদের ন্যায়দেবীর ৬টি চোখ আছে, ২টি সামনে, ২টি পেছনে আর ২টি দুপাশে। তিনি সব দিক থেকে দেখেন। তার ডান হাতে আছে ১ থলি সোনার মোহর আর বাঁ হাতে খাপে ভরা তলোয়ার। শাস্তি অপেক্ষা পুরস্কারের ব্যবস্থাই অধিক। চাকরিতে নিয়োগের জন্য যোগ্যতা বা প্রার্থীর নৈতিক চরিত্র এবং সততার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। তারা বলে জনগণের জন্যই সরকার, সেখানে জটিলতার কোনো স্থান নেই। জনগণ যেন সরকারের রাজকর্ম সহজ এবং সরলভাবে বুঝতে পারে। অতি বুদ্ধিমান লোক নিযুক্ত করলে এবং তারা কোনো দোষ করলে তারা সেই দোষ ঢাকবার জন্য চতুরতার আশ্রয় নেয়, কারণ সে বুদ্ধি তারা আছে, কিন্তু সরল একজন কর্মী দোষ করলে সঙ্গে সঙ্গে স্বীকার করে। এক্ষেত্রে বুদ্ধিমান ও কম যোগ্য কর্মী অপেক্ষা এই সরল মানুষকে বোঝা অনেক সহজ হয় এবং সে কাজে যে ভুল করেছে তা স্বীকার করার ফলে ব্যাপারটা জটিল হয়ে পড়ে না, সমাধান সহজ হয়ে যায়। অনুরূপভাবে এরা ঈশ্বর বিশ্বাসী মানুষকে চাকরির জন্য মনোনীত করে, কারণ তাদের সম্রাট ঈশ্বরে বিশ্বাসী। সেই ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাসী নয়, সে সম্রাটেরও বিশ্বাসভাজন হতে পারে না। এজন্য এখানে চাকরির নিয়োগের জন্য ক্রিয়াকৌশলের দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। সেখানে কোনো কারচুপি করার সুযোগ নেই। এই পরীক্ষা ব্যবস্থায় বর্তমান সম্রাটের ঠাকুরদা প্রচলন করেছিলেন। অকৃতজ্ঞতায় এদের দৃষ্টিতে মস্ত অপরাধ। তারা যে উপকার করে সে উপকার সে যদি স্বীকার না করে, তাহলে সে মনুষ্য জাতির শত্রু এবং এমন ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই। লিলিপুটদের দেশে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অথবা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। পরস্পরের সম্পর্ক ওরা অন্য দৃষ্টিতে দেখে। এরা বলে প্রকৃতির নিয়ম অনুসারে পশুর মতো মানুষেরও সন্তান জন্মায়। সন্তান তার অজান্তে পৃথিবীতে এসেছে, অতএব পিতামাতার প্রতি তার কোনো দায়িত্ব নাও থাকতে পারে। সেরকম সন্তানের শিক্ষার ভারও পিতামাতার হাতে ছেড়ে দেওয়া যায় না। এজন্যে প্রতি শহরে সাধারণ জনগণের নার্সারি স্কুল আছে। বাচ্চার বয়স যেই ২০ চাঁদ হবে, কারণ সেই বয়সে শিশুদের কিছু জ্ঞানগম্য হয়। তখন কুটিরবাসী ও শ্রমিক ব্যতীত প্রত্যেক বাপ মাকে তাদের ছেলে মেয়েদের নার্সারি স্কুলে পাঠাতে হবে। সেখানে তারা প্রতিপালিত হবে এবং লেখাপড়া শিখবে। ছেলে ও মেয়েদের গুণ ও যোগ্যতা অনুসারে এসব নার্সারি স্কুল কয়েক রকমের করা হয়। এই সকল স্কুলে নানান গুণের যোগ্য শিক্ষক ও শিক্ষিকা আছে। তারা বাপ মায়ের বিত্ত ও পদমর্যাদা অনুসারে ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলে। অবশ্য শিশুরা কতখানি নিতে পারবে সেদিকে নজর রাখা হয়। জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না। আমি প্রথমে ছেলেদের নার্সারির কথা কিছু বলবো, তারপর মেয়েদের নার্সারির বিষয়ে। ধনী ও অভিজাত পরিবারের ছেলেদের নার্সারিগুলোতে রাশভারী পণ্ডিত এবং যোগ্য সহকারী শিক্ষক নিযুক্ত আছে। শিশুদের আহার এবং পোশাক সাধারণ। সম্মান ও সততা, ন্যায়বিচার, সাহস, শালীনতা, দয়া, ধর্ম ও দেশের প্রতি প্রেম ও আনুগত্যের ভিত্তিতে তাদের শিক্ষানীতি রচিত হয়েছে এবং তাদের সেইভাবেই গড়ে তোলা হয়। আহার নিদ্রার অল্প সময় ব্যতীত ছাত্রদের কোনো না কোনো কাজে লিপ্ত রাখা হয়, তবে এর মধ্যে ২ ঘন্টা খেলবার সময়। সেই সময় দৈহিক ব্যায়ামও করতে হয়। ৪ বছর বয়স পর্যন্ত তাদের জামাকাপড় পরিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের নিজেদের পোশাক নিজেদেরই পরতে হয়। তারা যে পরিবারের ছেলেই হোক না কেন। কিন্তু বয়স্ক নারী কর্মী আছে, তাদের বয়স আমাদের ৫০ বছর বয়সের সমান। এই নারী কর্মীদের ঘরদোর সাফ, বাসন মাজা, ঝাড়পোঁছ ইত্যাদি কাজ করতে হয়। ছাত্রদের কখনো ভৃত্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। সেজন্য অশিক্ষিত লোক মারফত কুশিক্ষার প্রভাব পাওয়ার সুযোগ থাকে না। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নার্সারিতে বা খেলাঘরে মাঠে যাবার সময় সর্বদা সঙ্গে শিক্ষক বা তার সহকারী সঙ্গে থাকেন। বাপ মাকে বছরে ২-১ বার তাদের ছেলেকে দেখতে দেওয়া হয়।
তাও 1 ঘন্টার বেশি নয়। শিক্ষক সে সময় উপস্থিত থাকেন এবং ফিসফিস করে বা গোপনে কোনো কথা তার তখন বলা নিষেধ। খেলনা, টফি, চকলেট বা কোনো উপহার আনা নিষিদ্ধ, এমনকি আদর করাও নিষেধ। তবে প্রথম সাক্ষাৎ এবং বিদায়ের সময় বাপ মা ছেলেকে চুম্বন করতে পারে। ছেলেদের শিক্ষা এবং তাকে খুশি রাখার যাবতীয় খরচ বাপ মাকে দিতে হয় এবং সেই খরচ আদায় করার ভার সরকারের। সাধারণ নাগরিক, ব্যবসায়ী, বৃত্তিধারী, পেশাজীবী এবং কারিগরদের ছেলেদের নার্সারিগুলোতে তুল্যমূলকভাবে পরিচালিত হয়। কিন্তু যেসব ছাত্র পিতা বা অন্য কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করবে তাদের 7 বছর বয়স হলে শিক্ষানবিশ করতে দেয়া হয়। যারা একটু উচ্চ শ্রেণীর তাদের ছেলেদের 15 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 বছর বয়সের সমান পর্যন্ত শিক্ষানবিশ থাকতে হয়। তবে সাধারণ শেষ 3 বছরে ক্রমশ শিথিল করা হয়। বড় ঘরের মেয়েদের নার্সারির ব্যবস্থা ছেলেদের নার্সারির মতো, তবে মেয়েদের 5 বছর বয়স পর্যন্ত শিক্ষক বা সহকারী শিক্ষকদের উপস্থিতিতে দাসী তাদের জামাকাপড় পরিয়ে দেয়। কিন্তু 5 বছর পার হলেই মেয়েরা নিজেদের পোশাক নিজেরাই পরে। কিন্তু এইসব দাসী বা নার্স যদি কখনো মেয়েদের কাছে কোনো বাজে গল্প করে বা কুশিক্ষা দেয়, তাহলে তাদের শহরে প্রকাশ্যে বেত মারা হয়, 1 বছরের জেল দেওয়া হয় অথবা দেশের কোনো নির্জন স্থানে চিরজীবনের জন্য নির্বাসন দেওয়া হয়। ছেলেদের মতো মেয়েরাও সাহসী হতে শেখে, নির্বোধ হতে লজ্জা পায়। তারা অহেতুক দামি অলংকার পরে না, তবু যেটুকু দরকার সেটুকু পড়তে দেওয়া হয়। ছেলে এবং মেয়েদের পাঠ্যক্রমে আমি কোনো তফাৎ দেখিনি, তবে মেয়েদের ব্যায়াম এবং খেলা তাদের উপযোগী করে করা হয়েছে। এছাড়া মেয়েদের ঘর গেরস্থলীর কাজ এবং সহবত শিখতে হয়, কারণ একদিন তারা বড় হবে, গৃহিণী হবে, স্বামীর পাশে দাঁড়াবে, অতিথিদের আপ্যায়ন করবে। 12 বছর বয়স হলে মেয়েদের বাড়ি নিয়ে যাওয়া হয়, কারণ তাদের তখন বিয়ের বয়স হয়েছে। যাবার আগে বাবা মা শিক্ষকদের কাছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে যান এবং মেয়েরাও তার শিক্ষিকা এবং বান্ধবীদের কাছ থেকে বিদায় নেবার আগে চোখের জল ফেলে। নিম্নস্তরের মেয়েদের নার্সারিতে মেয়েদের উপযোগী কাজ শেখানো হয়। যাদের শিক্ষানবিশের জন্য মনোনীত করা হয় তাদের 7 বছর বয়সে ছেড়ে দেওয়া হয়, আর বাকি মেয়েদের 11 বছর পর্যন্ত রাখা হয়। নিম্নস্তরের ব্যক্তিদের ছেলে মেয়েদের জন্য নার্সারিতে তাদের বাবা মাকে বছরে 1 বার টাকা দিতে হয় এবং একটা অংশ নার্সারিতে স্টুয়ার্টকে দিতে হয়, তবে পরিমাণ কম। ধনী দরিদ্র সকলকেই তার ছেলে মেয়েদের প্রতিপালন এবং শিক্ষার জন্য নিয়মিত অর্থ দেওয়া বাধ্যতামূলক। কারণ লিলিপুটিয়ানদের মতে দেশে যত ইচ্ছা সন্তান হবে আর তাদের প্রতিপালন এবং শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ দেওয়া হবে তা চলতে পারে না। ধনী পিতামাতারা তাদের সন্তানদের সকল ব্যয় নির্বাহের জন্য নার্সারিকে বেশি পরিমাণ অর্থ দেয়। শিক্ষা খাতে যে অর্থ আদায় ও ব্যয় করা হয় তার আয় ও ব্যয়ের হিসাব কঠোরভাবে রক্ষিত হয়। কুটিরবাসী ও শ্রমিকদের সন্তানরা নার্সারিতে যান না, কারণ তাদের জন্য নার্সারি নেই। তারা বাড়িতেই থাকে এবং বড় হলে বাপ মায়ের পেশা বা বৃত্তি গ্রহণ করে। তারা জমি চাষ করে বা অন্যের কাজ করে। পুঁথিগত বিদ্যা তাদের কাজে লাগে না। এদের মধ্যে যারা বৃদ্ধ বা রোগাক্রান্ত হয় তাদের হাসপাতালে আশ্রয় দেওয়া হয়, কারণ লিলিপুট দ্বীপে ভিক্ষা নিষিদ্ধ। ভিক্ষা কি তারা জানে না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।